আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফ্যাক্টে, যেখানে আমরা ব্যবসা ও সমাজের কিছু সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। আমি রফিকুল ইসলাম পলাশ এবং আমার সাথে আছে আমি আছি বদরুল আলম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে কিছু হারিয়ে যাওয়া পেশা নিয়ে, যেগুলো সচরাচর এখন আর দেখা যায় না কিংবা আমাদের সমাজে নেই। সো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এমডি মনির হোসেনের সাথে। এমডি মনির হোসেন, আপনার এ বিষয়ে মতামত জানতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আহ, বদরুল এবং পলাশ, আমি তোমাদেরকে তুই করেই বলি বা তুমি করেই বলি, কারণ তোমরা আমার বয়সে ছোট, সে কারণেই। আহ, খুবই আনন্দের বিষয় যে আসলে এখন বর্তমানে ইউটিউব বা অন্যান্য অনলাইনের যুগে আমরা যে কোনো বিষয় নিয়ে আসলে একটা মতামত জানতে চাওয়া কিংবা জানাতে পারার মতো যে অবস্থা, সেটা এখন তৈরি হয়েছে। তো এত এত বিষয়, এত এত আহ অনুষ্ঠান বা এত এত কন্টেন্টের মধ্যে এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমরা ভাবছো এবং সেটা নিয়ে তোমাদের যাত্রা শুরু করছো, এটা খুবই ভালো উদ্যোগ। আমার পক্ষ থেকে তোমাদের প্রতি শুভেচ্ছা রইলো এবং অবশ্যই অনেক অনেক দোয়া রইলো। আর আমাকে ডাকার জন্য বা এই বিষয়ে বলার জন্য, উপযুক্ত মনে করার জন্য ধন্যবাদ। দেখো, যে বিষয়টা তুমি বললা সেটা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন, দুইটাই বলা যায়। যদি বলি কেন গুরুত্বহীন, আহ যেই কাজগুলো আসলে বিলুপ্ত প্রায় আমরা বলছি, সেই কাজগুলো কি এখনো হয় না? হয়তো সেটার মাধ্যম পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগে যেইভাবে করা হয়তো এখন হয়তো বা সেগুলির জন্য আরো আধুনিক ব্যবস্থাপনা গড়ে উঠছে। অর্থাৎ সেই কাজটাকে আমরা আরো কিভাবে সহজলভ্য করতে পারি বা খুব সহজে কম খরচে কম সময়ের মধ্যে শেষ করতে পারি, সেই পরিবর্তনের জন্যই আসলে কিছু পেশা বিলুপ্ত হয়ে গেছে। এর ফলে যে অসুবিধাটা এবং সুবিধাটা দুদিকেই যদি বলি, অসুবিধা হচ্ছে যে কাজগুলি আহ এই যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 7 কোটি থেকে আজ প্রায় 20 কোটি বা তারও বেশি মানুষের একটা দেশ, একই আয়তন সংখ্যার দেশে, সেইখানে এই সবগুলি মানুষের কিন্তু আসলে পেশা নিয়ে আমরা যদি বলি, দেশের বড় একটা সমস্যা হচ্ছে বেকারত্ব। তো সেখানে কেন এই যে পেশার ঘাটতি, অর্থাৎ যেই কাজগুলি মানুষ কয়েকশো মানুষ বা কয়েক হাজার মানুষ করতে পারতো, সেইগুলি দেখা গেছে যে এখন একজন বা দুজন মানুষ একটা মেশিনের সাহায্যে, কম্পিউটারের সিস্টেমে করে ফেলতেছে। ফলে কি হচ্ছে? মানুষ বেকার হচ্ছে। মানুষ কি আসলে বেকার হচ্ছে না, মানুষের কাজের চাহিদা আছে, কিন্তু আমরা ওই যে বললাম যে মাধ্যম দিয়ে কাজটা করতে পারি, অর্থাৎ যেই মেশিন দিয়ে বা যেই যন্ত্র দিয়ে, সেই যন্ত্রের উপরে দক্ষ নাগরিক আসলে আমাদের দেশে খুবই কম। আমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও আসলে টেকনিক্যাল বা কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষিত মানুষ খুবই কম। অর্থাৎ হাতে কালো কলমে শেখা মানুষ খুবই কম। ফলে কাজের জন্য চাহিদার রয়েছে প্রচুর মানুষের, এই একই কাজের জন্য। সেখান থেকে হয়তো আমরা বিদেশ থেকে লোকও নিয়ে আসতেছি বা আমরা ট্রেইনার নিয়ে আসতেছি, কিন্তু আসলে আমরা মানুষগুলি তৈরি করতেছি না ওই একই কাজের জন্য। আমরা আসলে পেশাদারকে নিয়ে হয়তো কথা বলতেছি। যদি পেশার কথা বলি, এরকম কিছু খুবই গুরুত্বপূর্ণ যেখানে হয়তো আমরা চাইলেই আর ফিরে যেতে পারবো না। যেমন আমি যদি বলি কিছু পেশার কথা, একটা হতে পারে বরফ কল। আমরা একটা সময় জানতাম যে এখন হয়তো বা এই 21 শতকে একটা বিষয় আমরা বলতে পারি যে বাংলাদেশের সিংহভাগ ফ্যামিলিতে বিদ্যুৎ পৌঁছে গেছে। সেই বিদ্যুৎ পৌঁছে যাওয়ার কারণে হয়তো বা এখন ঘরে ফ্রিজ রয়েছে। তারপর দেখা গেছে আমরা যেখান থেকে শপিং করি, শপিং মল, বোকার দোকান, সেখানে আমরা ফ্রিজের উপস্থিতি টের পাই। ফ্রোজেন রুম আছে। তো এই এর বিকল্প ব্যবহার তো শুরু হয় আসলে বহু আগে থেকে, যখন এই ফ্রিজ গুলো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ফ্রিজের ব্যবহার ছিল। যেমন বরফ কল ছিল, তখন বরফ আলাদা সংগ্রহ করে। তো এই দেখো, বরফ কলে কিন্তু হাজার হাজার মানুষ চাকরি করতো। সেই বরফ তৈরি হতে শুরু করে বরফ ভাঙা, মাছ বাজারে পৌঁছে দেওয়া, বা অন্যান্য যে সমস্ত কাজে আসলে বরফ দরকার হয় সেখানে পৌঁছে দেওয়া। এখন এক ফ্রিজের জন্য কিন্তু এই মানুষগুলি সব একই পেশা থেকে সরে আসতে হয়েছে। এটা আমাদের জন্য খুবই ভালো, কিন্তু একই সাথে ভাবতে হবে যে এই ভালোর পেছনে যেটা রয়েছে, আমরা যদি বলি যে আসলে শিল্প উন্নয়ন যে ব্যাপারটা, শিল্প উন্নয়নের কারণে কিন্তু আজকে এই অবস্থা। কেন? শিল্প উন্নয়ন একটা রাষ্ট্রের বা এই বৈশ্বিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ আমরা একটা বিষয় জানি যে আমরা বছরে একবার ফসল তুলতাম। যদি কৃষিকাজের কথা বলি, বছরে একবার ফসল তুলতাম, সারা বছরের খাবারের জন্য আমাদেরকে প্রস্তুত করতে হতো। এখন একটা বিষয় যদি একটু সহজ করি, ফরহাদ এবং পলার বলি যে আমাদের এই যে বললাম যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে 7 কোটি মানুষ থেকে আজকে প্রায় 20 কোটি বা তারও বেশি মানুষ একটা দেশে। তো সেই তুলনায় কিন্তু আমাদের দেশের আয়তন বা পৃথিবীর আয়তন কিন্তু বৃদ্ধি পায় নাই। অর্থাৎ একই জমিতে
যদি আরো প্রায় 3 গুণ 4 গুণ বা 7 গুণ মানুষের জন্য খাদ্য ফলাতে হয়, এবং ওই মানুষগুলির জন্য কিন্তু নিত্য নতুন ভাবে বাসস্থান করে উঠতে হইতেছে, ফলে ফসলি জমি কিন্তু প্রতিদিনই কমে আসতেছে। অর্থাৎ প্রতিদিন কমতে থাকা জমিতে প্রতিদিন অতিরিক্ত খাদ্য তৈরি করা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার। অর্থাৎ এই সংকটকে, অর্থাৎ আগামী সংকটকে মাথায় রেখেই কিন্তু এই শিল্প উন্নয়ন, অর্থাৎ আমরা স্বল্প জায়গায় আরো বেশি মানুষের জন্য আরো অতিরিক্ত খাদ্য কিভাবে উৎপাদন করতে পারি। যদি বলি, আমরা এখন দেখি হাইব্রিড, যে কোনো ফসলের একটা হাইব্রিড চলে আসছে। হাইব্রিড কি আসলে, দেখা যাচ্ছে আগে যেই ফসলটা আমরা যেই গাছে যতটুকু ফসল পাইতাম, এখন সেই গাছে তার চেয়ে বেশি ফসল পাই, এবং তার সাথে সাথে খুবই কম সময়ে পাই। যে ফসলটা আমরা বছরে একবার তুলতাম, সেটা এখন বছরে 3 বার বা 4 বার তোলা সম্ভব হয়। এবং যেখানে আমাদের যতটুকু জমিতে 1 মণ ফসল সংগ্রহ করা সম্ভব হতো 1 বছরে, সেখানে কিন্তু এখন 3 মাসে 4 মণ ফসল সংগ্রহ করা সম্ভব হয়। তো আসলে এই যে ভবিষ্যৎ খাদ্য সংকট আহ মোচনের জন্য যে উদ্যোগ ছিল শিল্প উন্নয়ন, খুবই সুখবর যে আমাদের দেশে এত লোক, বা পৃথিবীতে এখন 700 কোটিরও বেশি লোক, তারপরেও কিন্তু অনাহারে মারা গেছে বা না খেয়ে আছে। এইটা কিন্তু, এই চিত্র কিন্তু আমরা এখন দেখতে পাই না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে, যখন ওই বললাম যেটা, যে 7 কোটি মানুষের দেশ ছিল, বড় পরিসরে জায়গা ছিল, আয়তন ছিল, এত ফসলের জমি ছিল, তারপরেও কিন্তু আমরা শুনেছি যে আমাদের দেশে কিন্তু অভাব ছিল। ঠিক আছে, অভাব ছিল, এবং সেই অভাবে অনেক মানুষ কিন্তু মারাও গেছে। তো এটা তো যদি বলি কৃষি কাজের কথা, সেইখানের থেকে যে পেশা, অর্থাৎ আমরা তখন জানতাম যে নাঙ্গল দিয়ে হাল চাষ করা বা গরু দিয়ে হাল চাষ করা, এখন সেখানে ট্রাক্টর বা আরো আধুনিক যন্ত্রপাতি চলে আসছে, এবং ফসল ফলানো থেকে শুরু করে একদম ফসল ঘরে তোলা পর্যন্ত আহ, যে প্রসেসিং গুলি, সেটি কিন্তু আমরা একই জায়গায় একই ব্যক্তি বা 2 থেকে 3 জন ব্যক্তি দেয়া সম্পন্ন করতে পারতেছি, যেটা আমাদেরকে হয়তো বা দেখা গেছে যে অনেকগুলি মাধ্যম আহ, করতে হতো। আমরা দেখতে পারতাম যে একটা সময় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আহ শ্রমিক এনে ধান কাটা থেকে শুরু করে, তারপর দেখা যাচ্ছে মিলে সংগ্রহ করা। আর যদি আরো আগে যাই, আসলে আলোচনা অনেক বড় হবে, সেক্ষেত্রে হয়তো আমরা একটা পেশা নিয়ে বলতে পারবো। এর ছাড়াও খুবই গুরুত্বপূর্ণ পেশা রয়েছে। আমরা একটা বিষয় জানি, এখন যে বিয়ের যে ব্যাপারটা, একটু হাস্যকর হলেও এটাই সত্যি যে বিয়ে করার জন্য আমরা কিন্তু এখন একটা দিন ঠিক করে রাখি, যেমন সেটা যেমন আমরা ধরেই রাখি যে শুক্রবারের দিন। মানুষ এত ব্যস্ত, এই যে বললাম এত বেকারের দেশ, বা একটা একটা দেশে এত বেকারত্ব, এবং উপযুক্ত পেশার জন্য উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না, সেই দেশে দেখবা একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং আমরা যদি একদম উচ্চবিত্ত ধরি, এইখানে বিয়ের ডেটটা কিন্তু ঠিক করা হয় আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে। কেন? সবাই যেন ব্যস্ত যে ওই একটা শুক্রবার, অর্থাৎ সরকারি ছুটির দিন, ওই দিন আমাকে অনুষ্ঠান করতে হবে। আসলে এখন যার বিয়ে বা যাদের বিয়ে, তাদের ছুটির সাথে তো ব্যাপারটা সম্পৃক্ত না। সম্পৃক্ত হচ্ছে একটা এটা তো একটা সমাজ, একটা বিয়েটা আমাদের একটা সামাজিক অনুষ্ঠান। তো সেইখানে আমরা চাই যে আমাদের নিকট আত্মীয়, আমাদের কাছের বা সমাজের যারা আছে সবাই উপস্থিত থাকবে, তো সবার কথা চিন্তা করেই হয়তো এটা করা হয়। কিন্তু আগে কিন্তু এই ঝামেলা ছিল না। আগে কিন্তু আমরা যখন তখন এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারতাম একটা ভালো দিন ক্ষণ দেখে। সেটার জন্য আমাদেরকে কিন্তু সপ্তাহের ওই নির্দিষ্ট দিনটার জন্য অপেক্ষা করতে হতো না। কেন এই কথা বললাম? আসলে এই বিয়ের সাথেও একটা কিন্তু পেশা জড়িয়ে আছে, সেটা কি? পালকি। কি? এই যে পালকি বাহক, আমরা দেখতে পেতাম একটা এলাকায় 1 জন বা 2 জন বা নির্দিষ্ট একটা ফ্যামিলি থাকতো, যে বিয়ের জন্য তাদেরকে ডাক পড়তো। অর্থাৎ ওনাদের ডিমান্ড থাকলেও ওনাদের কিন্তু কাজের, আমাদের কাছে তাদের ডিমান্ড আছে, কিন্তু আমরা কিন্তু সেই স্বল্প পয়সায় বা ওনারা কিন্তু ওনাদের সাথে কিন্তু কখনোই একটা ভাড়া নিয়ে বাঁচতো না। আজকে একটা জিনিস দেখি, সেই পালকি কিন্তু বিলুপ্তির দিকে হয়ে গেছে গা। যে পালকি একটা ঐতিহ্য, সেটাকে এখনো যদি কেউ ব্যবহার করে, আমরা মনে করি সেটা নিম্নবিত্তরা ব্যবহার করে। কেন? এখন তো আমরা বুঝতে পারি যে আগের যেটা হতো, আগে আসলে এইটা কেন হয়েছে, এটা আসলে শুধুমাত্র মানুষের অর্থনৈতিক পরিবর্তনের জন্য যে আমরা পালকির পরিবর্তে মাইক্রোবাস বা পরিবহন ব্যবহার করতেছি, ব্যাপারটা এক চোখা ভাবে দেখলে এরকমই মনে হয়। কিন্তু যদি তুমি একটু বড় পরিসরে ভাবো ব্যাপারটা, তাহলে দেখো যে এখানে কমিউনিকেশন একটা বিশাল ফ্যাক্টর। তখন আমাদের যোগাযোগটা কিরকম ছিল, আমরা আশেপাশে চিনতাম। আমাদের একটা এলাকায় হয়তো একজন ব্যক্তির নাম বললেই ওই এলাকাটা আমরা চিনতে পারতাম। এখন কিন্তু সেই ব্যাপারটা নাই। এখন আমাদের কমিউনিকেশন বিশ্ব জুড়ে, গ্লোবাল ভিলেজ যদি বলি, পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। একটা সময় এক জেলা থেকে অন্য জেলাতে আত্মীয় করতে হলে সেটা নিয়ে অনেক ভাবার ব্যাপার ছিল, দূরের যাতায়াত এবং তাদের সাথে কথা বলা। কিন্তু এখন দেখো, আমরা কিন্তু এক দেশ থেকে অন্য দেশেও আত্মীয়তা করতেছি। আচ্ছা, পালকির বিষয়টা হচ্ছে এখনো কিন্তু পালকি আছে, কিন্তু আগে আপনার পালকিটা ব্যবহার করা হতো যে বর অথবা কনে হেঁটে এক গ্রাম থেকে অন্য গ্রাম বা এত দূর যাবে, এই জন্য পালকিতে করে নিয়ে যাওয়া হতো, আর বাকি যারা বরযাত্রী ছিল ওনারা হেঁটে হেঁটে যেত।
কিন্তু ওই জিনিসটা এখন ঐতিহ্যটা শুধু ধরে রাখার জন্য একটা পালকি সুন্দর করে তৈরি করে, ওইটা দিয়ে জাস্ট ওই মানে ঐতিহ্য ধরে রাখার জন্য যতটুকু করে, কিন্তু পেশা হিসাবে এখন আর ওইটা নাই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলে এখানে বিষয় হচ্ছে কি, ঐতিহ্য ধরে রাখার বিষয়ে যদি একটু বলি, ঐতিহ্য ধরে রাখার যদি বলি একটা দায়ভার আছে, যে আমাদের মানুষ বলি কিংবা বাঙালি বলি, ঐতিহ্য ধরে রাখার একটা দায়ভার যদি বলি, সে ঐতিহ্য ধরে রাখার দায়ভারটা শুধুমাত্র কিন্তু আহ আহ, এই যে আমরা বললাম যে ঐতিহ্য হিসেবে ব্যবহার করি, ধারক এবং বাহক আমরা একটা জিনিস জানি, প্রত্যেকটা জিনিসের ধারক এবং বাহক থাকে আলাদা। তো এই ঐতিহ্যটাকে আমরা ধারক ধারক হিসেবেই নেই, ধারণ করি আমরা নিজেরা, আমাদের বাঙালি হিসেবে যে ঐতিহ্যটা, সেই হিসেবে আমরা হয়তো করি। কিন্তু এই যারা এই পেশায় নিয়োজিত আছে, দেখা গেছে কি একটা জিনিস হচ্ছে যে তাদের কিন্তু একটা শিডিউল ছিল, যে তাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন কোথাও না কোথাও তারা ব্যস্ত সময় কাটাইতো, কারণ এটা তাদের আয়ের অন্যতম এবং প্রধান মাধ্যম ছিল। এখন যদি সেটা শৌখিনতায় চলে গেছে বা ঐতিহ্যে চলে গেছে, ফলে কি হয়, তাদের কিন্তু একটা বিকল্প পেশা বেছে নিতে হয়েছে মূল আয়ের জন্য, অর্থাৎ তার ইনকামের জন্য একটা বিপরীত বা একটা অল্টারনেটিভ পেশা তার কিন্তু আলাদাভাবে চুজ করতে হয়েছে। এইটা হয়তো সে বংশ পরম্পরাভাবে রক্ষা করতেছে। আরো একটু ভালোভাবে অডিয়েন্স বুঝতে পারবে যদি বলি যে আহ, আমরা একটা সময় কিন্তু দুধ সংগ্রহ করতাম গোয়ালা থেকে, অর্থাৎ আমাদের বাড়ি এসে এসে দুধ দিয়ে যেত, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু আমরা কি করি, আমাদের হাতের কাছে একদম দোকানে আমরা পেয়ে যাই। এখন এইখানে একটা ব্যাপার যদি বলি যে না আমি দুধ পাচ্ছি, অথেন্টিক যদি বলি, আমরা যতই আমাদের খাঁটি দুধ প্যাকেটে দেওয়া হোক, আমাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে যে প্যাকেটে দুধ মানে হচ্ছে একটা কেমিক্যাল। এবং হ্যাঁ, মানে ম্যাক্সিমাম আমাদের বাঙালি, যদি সত্যিও এটা মানে অরিজিনাল হয়ে থাকে, তারপর ওই প্যাকেটে যখন দেয় তখন আমাদের আর ওটা দিয়ে মন ভরে না, যে এটা প্যাকেট হ্যাঁ করছে কিন্তু তার মানে এটার মধ্যে কিছু না কিছু আছে। সঠিক, এইখানে আমরা যখন অন্য ঐতিহ্যের সাথে একটু কম্পেয়ার করি এটার সাথে, আমরা যদি ধরে নেই যে আমাদের যদি ঐতিহ্য রক্ষার খাতিরে পালকি ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসলে আমাদের খরচটা ম্যাটার করবে না। কারণ কি আমরা জানি যে একটা কাপড়ের কথা যদি বলি, একটা কাপড় যখন আহ, এখন যে বুনন, এখন যে আধুনিক বুনন, সেই বুননে তৈরি হয়, এবং যারা হস্তশিল্পে নিয়োজিত আছে সেই হস্তশিল্পে এখন বিলুপ্তির পথে। তো দেখা গেছে যে একটা হস্তশিল্পের বা হাতের কারুকাজ করা শাড়ির অবশ্যই দাম বেশি, হ্যাঁ, অনেক কারণ বেশি। খরচ বেশি, এই জন্য দাম বেশি। তো সেই ক্ষেত্রে আমরা একটা মাইক্রোবাস বিয়ের জন্য যেই টাকাতে ভাড়া করি, আমরা একটা পালকিতে কিন্তু সেইটারকে বেশি টলারেট করতে চাই না, কেন একজন মানুষ নিয়ে যাবে এর জন্য বেশি দেবো। এইখানে যদি শৌখিনতার বিষয়ে আসে, তাহলে কিন্তু খরচের বিষয়টা আসা উচিত না। আরো ভালো এক্সাম্পল হচ্ছে যে আমরা ধরেই নিয়েছি যে প্যাকেটের দুধটা সাথে কেমিক্যাল, কিন্তু আমরা গোয়ালার দুধ এখনো যারা সংগ্রহ করি, সেটার চেয়ে কিন্তু প্যাকেটের দুধ অতিরিক্ত দামেই সংগ্রহ আমরা কিনে খাচ্ছি। তাহলে এখানে এখনো কিন্তু আমরা সেই ঐতিহ্য বলি, খাঁটি বলি, তাকে কিন্তু এর চেয়ে বেশি দিতে রাজি হচ্ছি না। আমরা প্যাকেটের গায়ে 100 টাকা 120 টাকা ঠিকই দুধ কিনে খাচ্ছি, কিন্তু যখন জানতেছি যে উনি দুধ সংগ্রহ করে, ওনার নিজের গরু আছে, উনি বাসায় এসে দিয়ে যাবে, এরপরেও তাকে আমরা 70-80 টাকা ভিতরে দিতে চাই। কারণ এইখানে আমরা কিছু লোক আছি, এটাকে আমরা আসলে ভণ্ড বলা ওইভাবে উচিত না, আমাদের অর্থনৈতিক ব্যাপার, আমাদের দীর্ঘদিনের চর্চা, কৃপণতা, বা আমি যদি বলি হিসেবি, সবকিছু মিলিয়ে কোন জিনিসটা আমরা এমন আছে যে হ্যাঁ, শৌখিন জিনিসের প্রতি আমরা কখন ব্যয় করি, যেই শখটা আমি জীবনে একবার হয়তো বা পূরণ করব, কিংবা বছরে বা 5 বছরে একবার পূরণ করব, সেইখানে হয়তো বা আমি একটা হিসাবের খরচটা খুব একটা করি না। কিন্তু যেই শখটা বা যেই ঐতিহ্যটা এখনো আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেইখানে কিন্তু আমি একদিন বেশি দেওয়া যাবে, কিন্তু প্রতিদিন যখন সেটা দরকার, সেখানে কিন্তু আমি প্রতিদিন এই অতিরিক্তটা দিতে চাইবো না। দুধের ব্যাপারটা ঠিক সেই রকম, দুধওয়ালা থেকে দুধ নেওয়া যদি ঐতিহ্য হয়, কিন্তু সেটা আমাদের প্রতিদিনের ব্যাপার, সেখানে আমরা অতিরিক্ত দিতে চাইতেছি না। এই কারণে একই সাথে বলতেছি ঠিকই প্যাকেটে কেমিক্যালের দুধ, আবার ওই হিসেব করতেছি যে একটা প্যাকেট করতে আলাদা খরচ হচ্ছে, একটা কোম্পানি চালাচ্ছে, তারপরে একটা লোক সেটাতে মার্কেটিং করতেছে, সেখানে চাকরি করতেছে, এই যে অনেকগুলি লোক নিয়োজিত বলে সেই অতিরিক্ত টাকাটা দিতেছি কেমিক্যাল জানার পরেও। ঠিক একই সাথে ওই হস্তশিল্পের কাপড়টাকে এই জন্যই দিতেছি কারণ এখানে অতিরিক্ত আহ লোক এখানে খাটতেছে। এরকম অনেক পেশা আছে যেখানে আসলে কত টাকা খরচ। আমি একটু থামাই এখানে, হচ্ছে যারা শহরে থাকে তারা কিন্তু এখন তাদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। এখন তারা যখন ওই মানে সবসময় প্যাকেটের দুধ দুধ দিয়ে, আমি বলি প্যাকেটের দুধ খেতে খেতে এখন করে কি, আপনার যদি কোনো জায়গায় ই করে যে এখানে থেকে অরিজিনাল দুধটা পাওয়া যাবে এমন কোনো সোর্স থাকে, তখন কিন্তু সে 2 টাকা বেশি দিয়ে হলেও এখন কিনে। কারণ এখন মানুষ অনেক সচেতন হয়েছে, এটা একটু শহরে মূলত এটাই করে, গ্রামে হয়তো বা বেশি দিতে চায় না, কিন্তু শহরে যারা থাকে তারা পলাশ, এখানে একটা একটা বিষয় হচ্ছে যে এইখানেও জিনিসটা। আমাদের একটু বোঝার ভুল আছে। বোঝার ভুলটা কিরকম, আমরা ধরে নেই এক শ্রেণীর লোক যে যারা শহরে থাকি,
তারা এই যে এই ব্যাপারটা সহজভাবে নিয়ে নিছি যে হ্যাঁ, আমরা তো খাঁটি দুধ পাচ্ছি, সেখানে আমার প্যাকেটের চেয়েও যদি বেশি বা অতিরিক্ত দাম দিতে হয়, সেটা আমি অনায়াসে দিতে রাজি। কেননা সেটা পিওর পাইতেছি, অথেন্টিক জিনিস পাইতেছি। এখানে কজন লোক খাটতেছে বা প্যাকেজের খরচ হচ্ছে না, এই ক্যালকুলেশনটা কিন্তু আসে না। আসে হচ্ছে যে আমি আসলে অথেন্টিক জিনিসটা পাইতেছি। এবং এই বিষয়ে যদি আমরা বলি যে আমরা অনেকে মনে করে থাকি যে এখানে বোধহয় শহরের মানুষের চিন্তাধারার একটা উন্নতির ব্যাপার আছে, শহরের মানুষ শিক্ষিত এবং এই ব্যাপারটা মূল্যায়ন করতে জানে। আসলে এই যে ব্যাপারটা মূল্যায়ন করতে জানা বা শিক্ষিত, তার পেছনেও একটা বড় ঘটনা লুকিয়ে আছে। সেটা হচ্ছে কি, আসলে পণ্যের বা প্রয়োজনীয় জিনিসের সহজলভ্যতা একটা ব্যাপার। শহরের মানুষ যতটা না অথেন্টিসিটির এখানে প্রায়োরিটি দিচ্ছে, তার চেয়ে বড় কথা হচ্ছে কি, শহরে কিন্তু গরু পালন গ্রামের মতো সহজলভ্য না। গ্রামে কিন্তু গরু পালনের জন্য আমি একদম বলা যায় যে ফসলি যে জমি বা আবাদি জমি, সেখানে কিন্তু প্রচুর ঘাস পাওয়া যাইতেছে, যেটা একদম ফ্রিতে কিন্তু একজন ফার্মার, একজন গরু চাষী কিন্তু তাকে সেটা খাওয়াইতে পারতেছে। এবং গ্রামে বেশিরভাগ খাবারের উচ্ছিষ্ট যদি বলি, ভাতের মাড় বা কলার খোসা বা অন্যান্য জিনিস, যে গাছের কচি পাতা, সেগুলি কিন্তু খুবই সংগ্রহ করা সহজ এবং হাতের কাছে বিনামূল্যে পাইতেছে। এইখানে একটা গরুকে দুধ দেওয়া পর্যন্ত পালন করতে আলাদা লোক লাগতে হচ্ছে না, খামারের অতিরিক্ত খরচ হচ্ছে না, গরুর গোসল করা হইতে সব শুরু করে নদী খাল, অর্থাৎ ব্যাপারগুলো এতই সহজলভ্য। এইখানে আমরা আসলে গ্রামের লোকটা এইটাই মিনিং করে যে ওনার আসলে গরুতে ওই খরচটা নাই। কিন্তু শহরের মানুষ, যেটা একটু একটু আগে বললাম যে প্যাকেটের খরচ টরচ এত কিছু হিসাব করে না, তারা আসলে ওই ব্যাপারটা মেনে নিচ্ছে, তারা আসলে সহজে বোঝে। ক্যালকুলেশনটা আসলে এইখানে, যেটা হস্তশিল্পের ব্যাপারে বললাম যে অনেকগুলি লোক এখানে খাটে, শহরের গরু পালনের ব্যাপারটা কিন্তু ঠিক একই অবস্থায়। সেইখানে গরুকে গোসল করানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একটা খামার তৈরি করতে হবে, সেখানে পানি সরবরাহ সহজলভ্যতা তৈরি করতে হবে, মোটর, জলের উৎস, ঘাস ক্রয় করতে হবে কিংবা চাষ করতে হবে, ঠিক আছে। এবং এভরিথিং, গরুর পিছনে দুইজন লোক রাখতে হবে বেতনভুক্ত। দুধ সংগ্রহ করা থেকে শুরু করে গরু পালনের জন্য প্রত্যেকটা যে সেক্টর বা প্রত্যেকটা ব্যক্তির পিছনে কিন্তু খামারের বা গরুর মালিক আলাদাভাবে টাকা খরচ করতেছে। যখন সে এখান থেকে আউটপুট বের করবে, সেটা গরুর বিক্রির জন্য হোক, গরুর মাংসের বিক্রি হোক কিংবা গরুর দুধ বিক্রি হোক, গরু সম্পর্কিত যে কোনো জিনিস, সে কিন্তু তার ওই কস্টিংটা অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্টিং হিসাবে সে হিসাব করবে, এখান থেকে আমার প্রফিট তুলতে হবে। কিন্তু গ্রামের যে গরুর, সে কিন্তু ওই হিসাব করে না, যেটা আমার ব্যবসা। সে মনে করে যে আমার দুইটা গরুতে 10 কেজি দুধ হয়, আমার ঘরের জন্য 1 কেজি আনাপ এবং প্রতিদিনে যে লাগবে তা না। ফলে সে গ্রামের স্বল্প আয়ের মাঝে এইখান থেকে সে আলাদা একটা ইনকাম বের করে নিছে। এবং সে মনে করে যদি আমি 60 টাকা দুধ বিক্রি করি, 60 টাকাই আমার লাভ, কারণ আমার কাজের বাইরে এটা আমি করতেছি। কিন্তু শহরের যে গরুর লোক, সে কিন্তু হিসেব করতেছে যে আমার খরচ পড়তেছে প্রতি লিটার দুধে এই প্রসেসিং পর্যন্ত নিয়ে আসতে 100 টাকা, বাজারে কেমিক্যাল দেওয়া দুধ যেটা মানুষ বিশ্বাস করে সেটা 120 টাকায় খাচ্ছে, আমি 150 টাকা বিক্রি করলে মানুষ অত্যাধিক ভেবে খাবে। ওইখানে একটা বিজনেস হিসাব থাকে, কিন্তু গ্রামের মানুষ এটা উপরই আয় বলে গণ্য করে। আমি বোধহয় বুঝাইতে পারছি বিষয়টা। আচ্ছা, গ্রামে আরেকটা জিনিস ছিল আগে, এটা হচ্ছে কটকটিওয়ালা। হুম। আপনার বিভিন্ন ভাঙাড়ি, আপনার জুতা, সেরা জুতা, তারপর হচ্ছে এই লোহা, এই সব জিনিস নিয়ে কটকটি বিক্রি করতো। এই হুম। জিনিসটা মনে হয় যে এখন আর নাই। পেশাটা থাকলেও পেশার সাথে যে মানে কটকটি সম্পর্ক ছিল, এই কটকটিটা নাই। কিন্তু কটকটিওয়ালা একটা বিষয় ছিল। এখন আগে আমরা হচ্ছে এই লোহা লক্কর মানে ভাঙাড়ি যেটা বলে ওইটা দিয়ে হচ্ছে কিনতাম। এখন অনলাইনে হচ্ছে এই কটকটিটা পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে অনলাইনেরও এটা। কটকটিতে পাওয়া যায়। আহ, ব্যাপারটা হইতেছে কি যে কটকটির মূল গ্রাহক কারা, কটকটিটা আসলে কাদেরকে আকর্ষণ করে, যদি একটু ভাবি, এটা খুবই বাচ্চাদের খাবার। অনলাইনে যে কটকটিটা আমরা পাই বা যাদের জন্য, তারা কিন্তু আসলে অনলাইনের গ্রাহক না। তারা কিন্তু তার পাশের দোকান থেকে 10 টাকা 20 টাকা থেকে ক্যাডবেরি খাওয়া কাস্টমার। ফ্যাক্ট হচ্ছে, যাদের কাছে এটা ঐতিহ্য বা যারা ওই যেটা বললাম 5 7 বা 10 12 বছরের বাচ্চা যারা ছিল, যাদের জন্য কটকটি আসলে যাদের জন্য তৈরি করা, তারা এখন অনলাইন চালানোর উপযোগী এবং তারা সেই বয়সী। তারা হুম। এখন তাদের ঐতিহ্যের সাথে এটা কানেক্ট করতে পারে, ফলে তারা সংগ্রহ করে। সে সেই ঐতিহ্যের ছোঁয়াটা তার সন্তানকে দিতে চায় যে এটার সাথে একটা ঐতিহ্য জড়াই আছে। ফ্যাক্ট, আমি যখন ভাঙার এই ঘরের ছেঁড়া জুতা, ভাঙার টিন সংগ্রহ করে বা বোতল সংগ্রহ করে কিনে খেতাম, সেটার যে ফিলিংস, আমার ছেলেকে আমি অনলাইনে এনে একটা প্যাকেট দিচ্ছি, ও কিন্তু সেই ফিলিংস পাচ্ছে না। স্বাদ হয়তো পাইতেছে, সে কিন্তু ফিলিংস পাচ্ছে না। ফলে এইটা কিন্তু তার ঐতিহ্যের সাথে কখনো মিশে থাকবে না। তাদের কাছে ব্যাপারটা কিন্তু হচ্ছে এটা এইটা। মজাও লাগবে না, আমাদের কাছে যতটা মজা লাগবে। কারণ ছোটবেলায় যে স্বাদটা পাইছি, এখন যদি মানে খাই, খাওয়ার পরে কিন্তু ওই স্বাদ মানে অন্যরকম একটা ফিলিং আসবে। ওর কাছে কিন্তু মিষ্টি কি একটা চিনি দেয়া, ওর কাছে কিন্তু অত মজাও লাগবে না। মজা লাগলেও ওর কাছে
ও যখন বড় হবে এইটা ওর কাছে আর ঐতিহ্য হিসাবে থাকবে না। হুম। না, এখানে অনলাইন এবং ঐতিহ্যের বিষয়টা যদি চলে আসে তাহলে একটা বিষয় বলতেই হয়। আমরা এখন এই যে জুমে কথা বলতেছি সারা রাত ব্যাপী, চাইলে আমি কথা বলতে পারি। যদি আরো একটু পিছনে যাই, আমাদের যোগাযোগের মাধ্যম যে লিখিত মাধ্যম, সেটার জন্য আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করতেছি, এবং আমি চাইলে সারা মাস সেটা একটা নির্দিষ্ট খরচের মধ্যে ব্যয় করে পারতেছি। যদি আরো একটু পিছনে যাই, যখন আমাদের অনলাইন বা ইন্টারনেটে এতটা সহজলভ্য ছিল না, কিন্তু মোবাইল ছিল, যখন আমাদেরকে এক একটা SMS এ হয়তো আমি হাই বলছি, শুধুমাত্র একটা শব্দ বলছি, আমার মনের ভাব প্রকাশ করে নেই, একটা পুরো সেন্টেন্সও না, এই একটা শব্দের জন্য আমাকে 2 টাকা খরচ করতে হয়েছে। যদি তারও আগে পেছনে যাই, আমি একটা চিঠি পাঠানোর জন্য আমার একটা ডাক টিকিটে 2 টাকার একটা স্টাম্প খরচ করতে হয়েছে। এই যে 2 টাকায় আমি একটা চিঠি প্রেরণ করছি, সেই চিঠিটা 7 দিন পরে কেউ পাবে, সে আবার রিপ্লাই করবে, তার 2 টাকা যাবে। তখন যে মনের ভাব প্রকাশ করার ব্যাপারটা ছিল, আর এখন যে হাই বললাম, রিপ্লাই দিলাম না, পাওয়ার সাথে সাথে, পাওয়ার পরেও রিপ্লাই দিলাম না, আর তখন 7 দিন পরেও রিপ্লাই দিবে। অর্থাৎ আমি আজকে টেক্সট করলাম, যেটা আগামীকালকে পর্যন্ত হয়তো বদরুল রিপ্লাই করলো না, সিন করলো কিনা সেটা হয়তো অনলাইনের খাতিরে আমরা জানতে পারতেছি। কিন্তু তখন আমার 1 বছর পরেও একটা বিশ্বাস থাকতো যে আমি চিঠি লিখছি যাকে, সে হয়তো দেখে নাই, সে হয়তো সিন করে নাই, অথবা সে হয়তো সিন করছে, সে হয়তো রিপ্লাই দিছে আমার কাছে, সে হয়তো পাইছে, সে হয়তো রিপ্লাই দেয় নাই, বাস্তব হচ্ছে রিপ্লাই দেয় নাই কিংবা পায় নাই, কিন্তু আমার বিশ্বাস সে পাইছে, পাঠাইছে, আমার হাতে পৌঁছায় নাই। এই যে দূরত্ব থাকার কারণে আমাদের মানুষের প্রতি বিশ্বস্ততাটা, সেটা কিন্তু নাই। আমিও হয়তো বা এখন অনেক সময় একটা টেক্সট আসে, আমি হয়তো একটা দায়বদ্ধতার খাতিরে ভাবি যে টেক্সটটা সিন করলে রিপ্লাই দেওয়াটা একটা ভদ্রতা বা দায়িত্বের মধ্যে পড়ে। সেইটার জন্য যে আমি হয়তো আমার সময় করে রিপ্লাইটা দিব, সেই সময়টার জন্য অপেক্ষা করতে করতে এমন হয় যে সেটা আমার মাথায় থাকে না, আমি আর সিনই করলাম না। ফলে আমার অপরপক্ষ থেকে প্রেরক ভাবতেছে যে আমার টেক্সটটা সে অনলাইনে থাকা সত্ত্বেও সিন করার প্রয়োজন বোধ করলো না। এখন আমার এখানে ব্রেনে কি চলতেছিল, আমার যাবতীয় সব প্রবলেম কিন্তু আমি তারা এখনো পর্যন্ত বলতে পারি নাই, রিপ্লাই দিতে পারি নাই। এই যে অনলাইনের সহজলভ্যতায় আমরা, যেটা একটু আগে বললাম যে গ্লোবাল ভিলেজ, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করাটা এত সহজ হয়েছে, ঠিক একইভাবে কাছের লোকরাও আমরা খুব দ্রুতই অবিশ্বাস করতেছি। এটার সাথে পেশার সম্পৃক্ততা কোথায়? এটার সাথে পেশার সম্পৃক্ততা আমরা কিন্তু দেখতে পারতেছি যে পিয়ন কিন্তু এখন আর নাই। আমরা বাড়িতে একজন পিয়ন আসলে শুধুমাত্র আমার কাছে একজন পিয়ন আসছে, সেই আনন্দটা আমার না, বোধহয় আমার এলাকারও অনেকের একটু হতবাক হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কে। কিন্তু এখন আমার কাছে একটা টেক্সট আসলে 500 জন বিরক্ত হয়। তা আধুনিকতা আসলে আমাদেরকে অনেক সুযোগ সুবিধার পাশাপাশি আমাদের মানসিক যে পরিবর্তন ঘটাইছে, সেটাও কিন্তু অস্বীকার করলে চলবে না। শারীরিক তো বটেই, মানসিক, অর্থনৈতিক সব দিকের পরিবর্তন ঘটাইছে। না, তো আগে তো এরকম আপনার আসলে যদি 60 টাকা মিনিট ছিল, দোকানে গিয়ে কথা বলতে হতো। তখন 60 টাকা মিনিট ছিল, তারপরেও কিন্তু মানুষ যে পরিমাণে আন্তরিকতা ছিল, এখন কিন্তু এই 2 টাকা মিনিট বা 1 টাকা মিনিটও ওই মানুষের আন্তরিকতাটা নাই। না, এটা মানুষ এটা যদি অঙ্কের রুলসে বলি, তাহলে তো এটা বোঝা খুবই সহজ যে এখন কথা বলা সস্তা হয়ে গেছে, ফলে মূল্যায়নটা যে থাকবে না এটা তো খুবই স্বাভাবিক। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি বলি যে এই যে 60 টাকা মিনিট ছিল, এবং এত কিছু পরে আমাদের ইনকামিং কলের জন্য কিন্তু আলাদা বিল প্রোভাইড করতে হতো, তারপরেও আমার কাছে একটা ফোন কখন আসবে সেই অপেক্ষায় থাকতাম। অথচ এখন আমাকে ইনকামিং কলের জন্য কোনো বিল দিতে হয় না, তারপরেও দেখা গেছে আমার ব্যস্ততায় কিন্তু আমি ফোন ধরি না। ঠিক আছে, আমি ফোন ধরি না বা খুবই কথা শর্টকাট করার চেষ্টা করি। আপনি ওই, আগে মানুষ মনে করতো যে আমি সারাদিনে 5 ঘন্টা কাজ করছি, বাকি সময়টা আমার এখন কি করব। তো কারোর সাথে গল্প গুজব করি, তো ওখানে যে আড্ডা দেই। এখন জিনিস সবগুলো মানে হাতের মুঠোয় আসাতে মানে সবসময় ফেসবুকেই থাকে। ফেসবুকে আপনার বিভিন্ন মানুষের লাইফ সম্পর্কে জানে, কথা বলে বা ভিডিও স্কল করে। আমি বর্তমানে হলো যে আপনার ভিডিও স্কলটাই বেশি করে মানুষ, করে ওদিকে এরকম একা একা সময় কাটায়। আগে কিন্তু যখন মানুষ কাজের পরে যে বাকি সময়টা মানে ছটফট করতো কিভাবে সে সময়টা কাটাবে, কারণ কোনো মাধ্যম ছিল না, আড্ডা দিত, এইভাবে কাটাতো। কিন্তু এখন হচ্ছে গিয়ে ওই ফোনে, হাতে ফোন আছে, ফোনে এই সময় যে কখন কেটে যায় এটাই কেউ টের পায় না। আসলে সহজলভ্যতা এখানে একটা বিশাল ব্যাপার। যেটা একটু আগে বললাম যে অনেক জিনিস যখন আমরা আমাদের কাছে খুবই সহজলভ্য হয়, তখন সেটা আমাদের কাছে মূল্য থাকে না। যদি এমন হয় যে সোনার দাম খুবই কম, খুবই কম, তাহলে তো দেখা যাচ্ছে যে সোনা দিয়ে টাইলস তৈরি করা হবে।
যেটা দিয়ে হয়তো আমরা পুরো বাড়িটাকে ডিজাইন করতে পারবো, বাড়িটা ঢেকে দিতে পারবো। এখন এই যে সোনার অতিরিক্ত দাম, সেখানে টাইলসের লেখাটাও অনেকেই হয়তো বা টলারেট বা প্রোভাইড করতে পারবে না। এরকম একটা বিষয় যে আসলে যখন আমাদের বললাম যে ফোনে অতিরিক্ত টাকা, তখন আমরা প্রয়োজনের কথাটুকুই বলতাম, গুরুত্বের সাথে শুনতাম, যেহেতু আমি এখানে খরচ করতেছি ইনকামিং কলের জন্য, এবং প্রত্যেকটা কথা আমার কাছে মনে হয়তো খুবই দামি। এখন আমি চাইলে সেটা যখন তখন করতে পারি, সেটার জন্য আমাকে অতিরিক্ত খরচ করতে হয় না, ঠিক আছে। এবং এই যে খুবই সহজলভ্য, এর ফলে আমার কাছে মূল্যটাও খুবই কম। তো আসলে আমরা এই ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ইন্টারনেট ব্যবহারকারীকে আসলে আমরা মূল্যায়ন কম দিচ্ছি, ইন্টারনেটকে কিন্তু কম মূল্য দিচ্ছি না। যেটা আসলে কম মূল্যে পাচ্ছি ইন্টারনেট, সেটাকে কিন্তু কম মূল্য দিচ্ছি না। স্বীকার করতেছি ইন্টারনেটটা খুবই প্রয়োজনীয় বর্তমান সময়ের জন্য, কিন্তু যার সাথে যোগাযোগ, অবমূল্যায়ন বা কম মূল্যায়ন কিন্তু তাকে করা হচ্ছে। এটা একটা ফ্যাক্ট। আর একটা আশ্চর্য পেশার কথা যদি বলি, আমি জানি না অনেকের জানা আছে কিনা, একটা সময় মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমরা যে এখন একটা কঙ্কাল স্ট্রাকচার তৈরি করা হয়, সেটা হয়তো একটা নির্দিষ্ট কোনো ম্যাটেরিয়ালে তৈরি করা হয়, সেটার জন্য এক ধরনের পেশা ছিল, কবর চুরি করা হতো। অর্থাৎ মৃত লাশ, সেটা থেকে কঙ্কাল, যেটা নিয়ে হয়তো বা একটা মানুষের উপরে রিসার্চ করার জন্য মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা ওটা তো ব্যবহার করতো। বিভিন্ন জায়গায় কবর চুরির আমরা ঘটনা শুনতাম। এবং আরো আশ্চর্যজনক পেশা হিসাবে আমরা যদি বলি, কল্লাকাটা শব্দটা গ্রামের মানুষের জন্য খুবই পরিচিত, কিন্তু এটা আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে যে এটা কি কোনো পেশা? কিন্তু যারা করতো তাদের জন্য তো অবশ্যই পেশা, তারা জন্য টাকার জন্য করতো। টাকা বা ইনকামের জন্য আমরা যাই করি, প্রত্যেকটাকে পেশা বলা চলে। আসলে কি এরকম কিছু ছিল? কল্লা কাটা বা এটাকে মানে গুজব? কারণ এই বর্তমান সময়ের গুজব আর আগের সময়ের গুজবের কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ, কিন্তু গুজব সব হ্যাঁ, সময় ছিল। হ্যাঁ, একটু বলি, যে কল্লা- কোনো জিনিসের এখনো আমরা হাঁটতে হাঁটতে অনেক জায়গায় চলে যাই, বাচ্চারাও চলে যায়, কিন্তু সে কিন্তু কোথাও না কোথাও ফিরে আসার মতো ট্যালেন্ট বলি, যন্ত্র বলি, ইন্টারনেট বা যোগাযোগ বলি বা ট্রান্সপোর্ট বলি আছে। অর্থাৎ এইটুকু বাচ্চারা, আমরা কিন্তু এখন যেই বয়সে মোবাইল, এখনো হয়তো বা অনেকেই কিন্তু মোবাইলটা ব্যবহার করি ঠিকই যোগাযোগের জন্য, কিন্তু মোবাইলের যে সম্পূর্ণ ফাংশন বা মোবাইলের যে আরো কাজ আছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু একটা 7 বছরের বাচ্চা কিন্তু তার চেয়ে ভালো জানে, ঠিক আছে। আমরা সবসময় একটা মনে করি যে ওর বয়স ছোট, কি জানে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই বয়স ম্যাটার করে না, যেটা আমি শুরুতে বলছিলাম, যে যেই বিষয়টা নিয়ে আজকে তোমরা এই অনুষ্ঠানটা শুরু করছো, সেই ব্যাপারটা কিন্তু আমি শুরু করতে পারতাম, কিন্তু আমার মাথায় কিন্তু এইভাবে আসে নাই। যেটা বললাম, তোমরা আমার বয়স অনেক ছোট, কিন্তু যদি উদ্যোগটা নিচ্ছে অবশ্যই সাধুবাদ দেওয়ার মতো। এই ব্যাপারটা কিন্তু আমার মাথায় আসে না। তো এই জন্য বয়সটা আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আমি আসলে কোন সিচুয়েশনে আছি, আমি কাদের সাথে কাজ করতেছি, কাদের নিয়ে কাজ করতেছি, কাদের মাঝখানে আছি, সেখানে আসলে ক্রাইসিসটা কি। যেখানে বাংলাদেশে এত এত সমস্যা জর্জরিত বলে বিভিন্ন মানুষ, যে মনে করতে, কেউ আমরা হয়তোবা মনে করতেছি অনেক কাজ আছে, কিন্তু আমি তো যোগ্য না, আমার তো এই অভিজ্ঞতাটা নাই। কেউ মনে করতেছি আমার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী আমি চাকরি পাচ্ছি না। কেউ মনে করতেছি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার মতো দেশে কোনো প্রতিষ্ঠান নাই, আমি আমি এর চেয়ে বেটার ডিজার্ভ করি, আমি বাইরে চলে যাই। কিন্তু ডক্টর ইউনূস, সে কিন্তু বাইরে থেকে এখন দেশে এসে দেশ সেবা দিতেছে, এবং তার লাইফ স্টাডির শুরু থেকেও যদি আমি বলি, যে দেশের যে সমস্যা দেখে আমরা প্রায় গালাগালি করি বা রাগারাগি করি, যে এই দেশে আসলে ভালো কিছু হবে না, এত সমস্যা একটা দেশে থাকলে সেই দেশ কিভাবে উন্নত হবে, ডক্টর ইউনূস কিন্তু সেইটাকে পুঁজি করে আগাইছে, যেখানে এত সমস্যা, সেই সমস্যাটা যদি আমি সমাধান করি, আমরা এটা জানি যে আসলে যে কোনো কিছু করাই কাজ। আমি ঘুমাইতেছি, এটা একটা কাজ, এখন ঘুমের পরিবেশ তো থাকতে হবে, ঘুমের পরিবেশ থাকলে অবশ্যই ঘুমানো আমার জন্য কাজ। আমি শুয়ে আছি, ঘুমানোর জন্য উদ্দেশ্য ঘুমানো, কিন্তু আমি শুয়ে আছি, অর্থাৎ কি আমার কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় না, আমার কাজটা সফলভাবে আমি শেষ করতে পারি নাই। আমি হয়তো টাইম ওয়েস্ট করছি, 6 ঘন্টা শুয়েছিলাম, ফলে আমার শরীর খারাপ হবে, অথচ আমার রিল্যাক্স হওয়ার কথা ছিল। তো যেখানে সমস্যা আছে, সেই সমস্যা যদি সঠিক দিক ঠিক করে আমি আগাইতে পারি, সেখানে যদি সঠিক সমাধানটা আমি দিতে পারি, তাহলে হয়তো বা দেখা গেছে যে আমার উদ্দেশ্যটা সফল হবে, এবং যেখানে যত সমস্যা সেখানে আসলে কাজ করার সম্ভাবনা ততটা বেশি। আজকে হয়তো তোমাদের অনুষ্ঠানের শুরুর দিকে যাদেরকে নিয়ে, যাদেরকে উদ্দেশ্য করে তোমরা এই অনুষ্ঠানটা করতেছো, তাদেরকে হয়তোবা বোঝানোর জন্য এই আলোচনা কতটা যথেষ্ট আমি জানি না। স্পেসিফিক পেশা ধরে কিন্তু আমরা কথা বলতে পারি, যে আসলে এই পেশাটা নিয়ে কি করা উচিত, এই পেশাটার অতীত কি ছিল, এই পেশাটা বর্তমানে কোন অবস্থায় চলতেছে, এর ভবিষ্যৎ কি হতে পারে, অথবা বর্তমানে যেভাবে চলতেছে সেটা ভবিষ্যতের জন্য কতটা ভালো হবে, নাকি বর্তমানে সঠিক পথে চলতেছে না বলে আবারও বিলুপ্তি হওয়ার পথেই যাইতেছে সেটা, বা সেখানে কি কি করণীয়। তাহলে ওই পেশার সাথে এখনো যারা জড়িত আছে, যদি বলি এখনো অনেক পেশার সাথে মানুষ জড়িত আছে দুইটা কারণে: এক, বংশ পরম্পরা ওই কাজটাই তারা শিখছে; দুই, যেখানে সে থাকে, যেটা একটু আগে বললাম, আমি আসলে কাদের সাথে চলতেছি, কোন সমাজে চলতেছি, সেইখানে ওই পণ্যটার চাহিদা এখনো আছে। এখন আহ অনেক পণ্য আছে
যেগুলি হচ্ছে আমার এলাকায় উৎপাদন হয় কিন্তু আমার এলাকায় গ্রাহক নাই। অর্থাৎ গ্রাহক যে একেবারেই নেই তা না, কিন্তু গ্রাহক হয়তো বা আছে সীমিত সংখ্যক। আমরা পার্সেন্টেজের হিসাবে যদি বলি যে দেখা যাচ্ছে যে 2% গ্রাহক আছে, অর্থাৎ এখানে যে জনসংখ্যা তার মধ্যে হয়তো বা শতকরা 2 জনে এই প্রোডাক্টটা চাচ্ছে এখনো। এখন এই শতকরা 2 জনের উপর নির্ভর করে কিন্তু আমি কোনো কিছু উৎপাদন করতে পারতেছি না। কিন্তু এই যেটা বললাম ইন্টারনেটের সহজলভ্যতা, সেইখানে যদি আমি মনে করি প্রত্যেকটা জেলায় যদি 2% লোক থাকে, তাহলে আমি আমার 100% প্রোডাক্ট বিক্রি করা সম্ভব, কারণ আমি অনলাইনের মাধ্যমে আমি পুরো দেশের সাথে যোগাযোগ করতে পারতেছি, পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে পারতেছি। অনলাইন প্ল্যাটফর্ম মার্কেট প্লেস আছে, সেইখানে যদি আমি এটাকে নিয়ে আসতে পারি। আমার এলাকায় হয়তো একটা প্রোডাক্ট ছিল খুবই ঐতিহ্যপূর্ণ, সেটা এতটাই বিলুপ্তি পথে গেছে, সেই ঐতিহ্য আমাকে টানে, সেই জিনিসটা আমি খুঁজি, সেটা আমি পাচ্ছি না। সেটা আমার চাহিদার জন্য বা আমার মতো শতকরা 2 জনের জন্য এলাকায় যারা উৎপাদন করছে সে উৎপাদন করবে না। এবং সে যে কাজটা জানে, সেই লোকটা আসলে ওই কাজটা ঠিকই ভালোভাবে জানে, কিন্তু বর্তমানে এই আধুনিক ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থা, মার্কেট প্লেস, এই ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং তোমরা যেহেতু এই বিষয়টা নিয়ে ভাবতেছো, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই তোমাদের হাতে হয়তো অনেক দক্ষতা নাই, অনেক বিলুপ্ত হয়ে যাওয়া পেশা তোমরা নিজেরাও জানো, বা ইন্টারনেট ঘাটলে এখন জানা যাবে, বা বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার সাথে তোমরা পরিচিত হতে পারবা। কিন্তু তারা যেমন ইন্টারনেটের কে আরো কিভাবে সহজে বা কোন কোন আরো ভালো খাতে ব্যবহার করা যায় এই বিষয়ে তারা জানে না, ঠিক কিভাবে তোমরা ইন্টারনেটের ভালো ব্যবহার বোঝো, কিন্তু তোমরা আসলে ওই ঐতিহ্যবাহী সেই কাজগুলি জানো না। তো এখানে যদি একটু কোলাবরেট করা যায়, মার্চ করা যায়, যে হ্যাঁ ওই লোকগুলিকে আমরা যদি একটু এখানে নিয়ে আসতে পারি, তাদেরকে ইন্টারনেট শেখাবো না, তাদের কাজগুলি তারাই করবে, সেটা যদি আমরা অনলাইনে নিয়ে আসতে পারি। শুধুমাত্র তোমাদেরকেই না, অনেকেই আছে কিন্তু আমি অনলাইনে কি ব্যবসা করবো সেটা নিয়ে ভাবি। এখন আমি পণ্য ক্রয় করে বিক্রি করতেছি, সেটা আমার মতো হাজার হাজার লোক করতেছে, ফলে একই পণ্যের এতটাই কম্পারিজম হচ্ছে, এতটাই কম্পিটিটর তৈরি হইতেছে যে প্রত্যেক দিন আমরা গ্রাহকরা মনে করতেছে ওর থেকে ও 1 টাকা কম দিচ্ছে, ওর থেকে ও 25 টাকা কম দিতেছে। এই কম দেওয়ার পাল্লায় এক একটা পণ্য প্রত্যেকটা দিন তার গুণগত মান হারাইতেছে। প্রত্যেকটা দিন মনে হচ্ছে যে জিনিসটা ফালতু, প্রত্যেকটা দিন মনে হচ্ছে অনলাইনের ব্যবসা যারা করে তারা আসলে ফ্রড। তো সেখান থেকে আমরা যদি ওই অথেন্টিক জিনিস নিয়ে আসতে পারি, যে আসলে এই জিনিসটা একজনই ব্যবহার করতে পারে। আমরা জানি কোকা কোলার অনেক অল্টারনেটিভ আছে, অনেক কোলা আছে, কিন্তু কোকা কোলা যে কোকা কোলা সেই বিশ্বাসটা যেমন আমরা মনে প্রাণে করি, তেমনি একটা পণ্য অনলাইনে যদি কেউ নিয়ে আসে, তখন হয়তো বা অল্টারনেটিভ বা বিকল্প অনেক পণ্য আসবে, কিন্তু ভোক্তাকেও এটা বিশ্বাস করতে হবে যে এই জিনিসটা ওনার দেখা দেখি সে তৈরি করছে। জিনিসটা দেখতে হয়তো এক, জিনিসটা হয়তো বা একই স্বাদ, কিন্তু ঘ্রাণ হয়তো এক হবে না, কিংবা এর আর কি বলে এটার হয়তো বা মেয়াদটা একই থাকবে না, কিংবা আমার শরীরের জন্য এটার যে প্রয়োজন সেই জিনিসটা হয়তো বা এটার একই থাকবে না। তো আমরা যেহেতু পুরাতন সব জিনিস আবার নতুন করে ব্যবহার করার কথা যখন ভাবি, আজকের বিষয় যেহেতু বিলুপ্ত হওয়া পেশা, সেইখানে আমরা ঐতিহ্যকে প্রাধান্য দেই। আমরা আশা করি এই সমস্ত বিষয়েও আহ এই প্রাধান্যটাই গ্রাহকরা বা ক্রেতারা দিবে। একটু কথা শেষ করি, আমি তোমাদের কথা বলার সুযোগ দেওয়া উচিত, আমি পুরো অনুষ্ঠান জুড়ে একা একাই কথা বললাম। সেটা হচ্ছে যে এই দায়িত্বগুলি নেওয়ার জন্য কিন্তু অনেক লোক আছে যারা আসলে উদ্যোক্তা হতে চায়। তারা উদ্যোক্তা হওয়ার জন্য কমন কিছু রুলস ফলো করে। উদ্যোক্তা হওয়ার জন্য সে মাছ চাষ করে, শুধু মুরগি চাষ করে, কিন্তু এই কমন পেশায় এত এত লোক চলে আসছে, ফলে যেটা হচ্ছে একটু আগে বললাম যে কম্পিউটার দিয়ে আমরা যেটা করতেছি, আমি হয়তো পণ্যে ভেজাল দিচ্ছি, যেহেতু আমাকে কম দামে বিক্রি করতে হবে অমুক অমুক বিক্রেতার চেয়ে, আমি হয়তো দ্রুত মুরগিকে বড় করতেছি কারণ আমি বেশি ওজনে বিক্রি করব। ফলে আমি যে অতিরিক্ত খাবার খাওয়াচ্ছি, খরচ করতেছি, সেইটা দিন শেষে এসে আমার পুষ্টির যোগান দেওয়ার বদলে আমার স্বাস্থ্যের জন্য হানিকর হয়ে দাঁড়াচ্ছে। তো ব্যবসার সাথে সাথে আমাদের এই সততাটাও ধরে রাখতে হবে, যে মনে রাখতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ব্যবসা করছেন। সুতরাং ব্যবসাটা কারো মাথায় কাঁঠাল ভাঙা না, ব্যবসাটা আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখা, আমাদের নিজের পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা, এবং বিশ্বস্ততার সাথে। আমরা যদি 10 বছর আগেও তাকাই, একটা ব্যবসা বংশ পরম্পরায় 3 পুরুষ 4 পুরুষ চালাই আসছে, কেন? বিশ্বস্ততার জন্য। অথচ আমরা একজন ব্যক্তি একটা ব্যবসা শুরু করে 3 মাস পরে বলি যে না, আমার আগের থেকে গ্রাহক কমে গেছে, কেন? আমার প্রতি মানুষ আসলে আস্থা রাখতে পারতেছে না। ধন্যবাদ। এই বিষয়ে বা পরবর্তীতে আসলে কি নিয়ে কথা বলা যায় এরকম কোন টপিকস থাকলে, আমার মনে করি যে আমাদের প্রত্যেক এলাকায় এমন কোনো না কোনো পেশা আছে যেটা একেবারেই বিলুপ্ত প্রায়, সেটা যদি আমরা আবার জাগ্রত করতে পারি, যেহেতু সেই সুযোগটা এখন আছে, আমি কত শতাংশ গ্রাহকের কাছে পৌঁছাবো সেটা আসলে এখন ডিপেন্ড করে না আমার এলাকায় কতজন গ্রাহক আছে, আমার দেশের জনসংখ্যা কত। আমরা এমন হয় আমার এলাকায় 2% যদি গ্রাহক থাকে, প্রত্যেকটা এলাকায় 2% থাকে, 64টা জেলা,
120% গ্রাহক, তার মানে কি আমি 100% প্রোডাক্ট সেল দেওয়ার পরও আমি 20% ঘাটতিতে থাকবো, অর্থাৎ আমার অতিরিক্ত পণ্য তৈরি করতে হবে। সো 2% কখনোই কম না, যদি আমি সঠিক মানুষের কাছে আমার পণ্যটা পৌঁছে দিতে পারি। জি, ধন্যবাদ এমডি মনির হোসেন। আজকের আমাদের বিষয় ছিল বিলুপ্ত পেশাগুলো নিয়ে কথা বলা। সো আমরা কয়েকটি পেশা নিয়ে কথা বলেছি। তো আমাদের মূল উদ্দেশ্য বিলুপ্ত পেশাগুলো কি, সেগুলোকে কিভাবে আবার পুনরুদ্ধার করা যায় এবং সমগ্র বিশ্বে সেগুলোকে আসলে পৌঁছে দেওয়া যায়। তো এ নিয়ে আমরা হয়তো আরো পরবর্তী কোনো অনুষ্ঠান করব, যেটাতে আরো বিস্তারিত থাকবে অন্যান্য পেশাগুলো, আরো কি কি পেশা ছিল, অথবা আরো কি কি পেশা কিভাবে পুনরুদ্ধার করা যায়, অথবা কিভাবে মার্কেটিং করে এই পেশাগুলোকে বা এই পেশাগুলোর সাথে কি কি পণ্য যুক্ত আছে সেইগুলোকেও আমরা হয়তো দর্শকদের জানানোর চেষ্টা করব। সো এ বিষয়ে এমনি পলাশ যদি কিছু বলতে চান বলতে পারেন। আহ বিলুপ্ত যে পেশাগুলো আছে এগুলোর মধ্যে আমাদের কুটির শিল্প হচ্ছে অন্যতম। তো আমাদের দেশে কুটির শিল্পের হয়তো বা এখন অতটা দাম নাই বললেই চলা যায়, যদিও অল্প কিছু মানুষ এটা করে, কিন্তু দেশের বাইরে কিন্তু এটা বিশাল বড় মার্কেট। যেই পণ্যগুলো আমরা কুটির শিল্পের পণ্যগুলো আমরা রিপ্লেস করছি হচ্ছে প্লাস্টিক দিয়ে বর্তমানে। এই প্লাস্টিকটা হচ্ছে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এটা সবাই জানে, কি মূল্যটা কমানোর জন্য মূলত আমরা প্লাস্টিক ইউজ করতেছি কুটির শিল্পগুলোকে বাদ দিয়ে। কিন্তু দেশের বাইরে এই কুটির শিল্প অনেক চাহিদা। আমরা যদি কুটির শিল্প নিয়েও যদি কেউ এখন কাজ করে, অলরেডি করতেছে অনেকেই। যেমন ঝাড়ুও কিন্তু সেল হচ্ছে দেশের বাইরে। বাংলাদেশে হচ্ছে ঝাড়ু তৈরি করে আপনার ইউএসএ রপ্তানি করতেছে। তো এরকম কুটির শিল্প যেগুলো আছে এগুলো নিয়ে অনেকে কাজ করতেছে, আরো করা উচিত। এতে আমাদের বৈদেশিক মুদ্রাও আসবে। দেশের মানুষ কতটা ইউজ করবে আহ সেই চাহিদার চেয়ে দেশের বাইরে যে চাহিদা আছে এটা নিয়েও ভাবতে হবে। জি, আসলে কুটির শিল্প তো আমাদের বাংলাদেশের একটু ঐতিহ্যই বলা যায়। কুটির শিল্পটা আসলে কিন্তু বিলুপ্ত বলা যায়। এক্ষেত্রে হচ্ছে বাঁশ বা বেত, এগুলোর কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল অনেক অনেক পণ্য আছে। কিছু কিছু নতুন পণ্য যুক্ত হচ্ছে যেগুলো আগে ছিল না, বা যেগুলো হচ্ছে মানে আরো 20 বছর পূর্বে যেসব পণ্য ছিল না। অথচ এখন কিন্তু এই কুটির শিল্পর মানে মধ্য দিয়ে সেরকম অনেক কিছু নতুন নতুন পণ্য আসতেছে যেগুলো আসলে আন্তর্জাতিক বাজারে খুবই চাহিদা রয়েছে। সো সেগুলো কিন্তু বাংলাদেশে নতুন করে আবার উৎপাদন করে আন্তর্জাতিক পর্যায়ে সেগুলোকে আবার মার্কেটিং করে অথবা আন্তর্জাতিক বাজারগুলো ধরে বাংলাদেশ থেকে সেই নতুন মানে যেই পণ্যগুলো আছে সেগুলো আবার নতুন ভাবে শুরু করা যায়। এর মধ্যে বাঁশের তৈরি বিভিন্ন ক্যানভাস দিয়ে হ্যান্ড ব্যাগ হইতে পারে। তারপর আরো অনেক কিছু, বিশেষ করে বেত দিয়ে, আমাদের দেশে তো বেত হচ্ছে অনেক শক্ত এবং হচ্ছে খুব মানে ভ্যালুয়েবল একটা বিষয়, যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এটার মানও খুব ভালো হয় এবং ভালো মানের বাঁশ থেকেও হয়। তো এই বাঁশ বেত এগুলো দিয়ে কিন্তু অনেক অনেক পণ্য অলরেডি মার্কেটে আছে এবং চাইলে নতুন ভাবে অনেক কিছু তৈরি করেও নিয়ে আসা যায়। বাঁশ তারপরে বেত এগুলো প্রপার ইউজ করার জন্য চায়নার কিছু প্রোডাক্ট মেশিন আছে। ওই মেশিন গুলো যদি আমদানি করে ওগুলো দিয়ে করা যায় সেক্ষেত্রে লেবার কস্টটাও কমানো যায় এবং খুব সহজেই কিন্তু বেত বাঁশ এগুলো কাজে লাগানো যায়। এবং আমরা দেশের বাইরে এগুলো ইজি ভাবে সেল করতে পারবো, দেশের ভিতরে তো পারবোই, দেশের বাইরেও এটা ইজি ভাবে সেল করা যাবে। বরিশালে মেবি একজন আছে, উনি হচ্ছে কচুরি পানা দিয়ে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছে, সামথিং ফরাত মনে হয় জানার কথা। হ্যাঁ হ্যাঁ, কচুরি বানানোর জন্য হচ্ছে ব্যাগ টাইপের, যেগুলো হচ্ছে খারই ছিল আগে আমাদের, তো খারই গুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে এখনো বাজার করার জন্য ব্যবহার করা হয়। ওই টাইপের উনি ঝুড়ি তৈরি করতেছে। এবং এখানে গ্রামের মহিলাদের কর্মসংস্থান হচ্ছে। তো এই নতুন নতুন মানে পুরাতন জিনিসকেই নতুন ভাবে আবার নতুন রূপ দিয়ে নিয়ে আসাই আসলে বুদ্ধিমানের কাজ হবে, যেগুলো হচ্ছে চাহিদা দিন দিন বাড়তেছে এবং মান ভালো রাখার কারণে আন্তর্জাতিক বাজারেও এগুলো নিয়ে আসলে কাজ করা খুবই সহজ। একটা বিষয় দর্শকদের এবং তোমাদেরকে বলি, খুবই সহজ অঙ্ক। আমি যদি তোমার একটা ছবি তুলি আর পলাশ যদি তোমার একটা ছবি আঁকে এবং দুইটাই তোমাকে আমি দেওয়ার জন্য রাজি হই, দুজনেই রাজি আছে, তুমি কোনটা বেশি দামে নিতে রাজি হবা? এবং এটা খুব নিশ্চয়ই অবশ্যই বোকারাও যেটা বলে সহজে বুঝবে যে যে যেটা আঁকা ছবি সেটা আমি নিব। কিন্তু এটা তো নিশ্চিত যে যেটা তোলা ছবি সেটা তার আঁকা ছবি চেয়ে নিখুঁত। হুম এই ব্যাপারটাই খুব, আমরা যে বলি কুটির শিল্প, আসলে এই কাজটা যিনি করে তিনি তো শিল্পী। আমি হয়তো একটা বাটি তৈরি করছি, সেটার জন্য একটা ডাইস তৈরি করছি,
অর্থাৎ আমি এখানে লেবার নিয়োগ দিলে, সেখানে কাঁচামাল দিলে, একটা প্রিন্ট আউট বলি, একটা ডাইসে বের হয়ে আসবে, জাস্ট ইট, এটা লেবার। কিন্তু ওই জিনিসটা যে একাধিক পণ্য নিজের হাতে তৈরি করতেছে, বুনে বুনে একটু একটু করে, দোয়াত কালির মতো, মানে তুলিতে একা ছবির মতো করে, সেইটার মূল্য আর ওই মেশিন থেকে বের হওয়ার জিনিসের মূল্য তো কখনো এক হওয়া উচিত না। এইটা বোধহয় বিশ্বে খুবই কম পার্সেন্টেজ মানে বুঝি। দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা খুবই প্রয়োজনীয়, কারণ তো আমরা জানি বর্তমানে যদি বলি আবহাওয়া এত পরিবর্তন হয়েছে। আমরা যদি সারা বিশ্বের কথা বাদও দেই, শুধু বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে কিন্তু ষড়ঋতুর বাংলাদেশ এখন আর নাই। কেন নাই? শুধুমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না বলে। কেন রক্ষা হয় না? দিন দিন এই যে কুটির শিল্প বলি, ঐতিহ্য বলি, সেটা যে বিলুপ্ত হয়েছে, এবং তার অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু এখন ওই ক্যামেরা তোলা ছবির মতো একটা রেডিমেড পণ্য পাচ্ছি, যেটা ব্যবহারিক জীবনে প্রত্যেক দিন ব্যবহার করতেছি, এবং আমার মনে হচ্ছে যে এটা তার ক্লিক, কেন এর চেয়ে বেশি দাম দিব? ফলে আমি মূল্যায়ন দিতেছি না। কিন্তু কখনো এই যে মূল্য না দিতে দিতে এমন হয়ে গেছে যে আমি এখন কম্পেয়ার করি যে হ্যাঁ, ওটা যদি 1 টাকা হয়, আমার যে ছবি আসছে তার নাকি 2 টাকা দেবো। কিন্তু সময়টা যদি ভাবি, সেটা তো না, কখনোই এক না। এবং সেটা এর চেয়ে হয়তো আরো ভালোভাবে বোঝানো যায়, কিন্তু এটা খুবই সহজ। যে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে, যে জিনিসটার মূল্যায়ন আমি করতেছি, যে শিল্পটাকে আমি টিকিয়ে রাখতেছি, সেটা শুধু আমার জন্য না, আমার ব্যক্তির জন্য না, সেটা সমগ্র পৃথিবীর জন্য আসলে খুবই উপকারী। প্রত্যেকদিন যদি একটু একটু করে, আমরা এখন কিন্তু ছাদ বাগান করি, আমরা এখন ছাদ বাগান করি, ছাদ কৃষি করি, ঠিক আছে, কিন্তু এই যেইখানে এখন ছাদটা হয়েছে, অর্থাৎ বাড়িটা হয়েছে, সেই খানটাই হয়তো বা বাগান থাকার কথা ছিল, ঠিক আছে। ফলে আমরা হয়তো বা বিকল্প পথে একটু একটু আগাইতেছি। কিন্তু একটু ভাবার বিষয় এই যে, যে পরিবেশ বান্ধব কথা বলতেছি, এখন কিন্তু আমরা জানি বাংলাদেশে কিন্তু পলিব্যাগ ব্যবহারের উপরে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আসলেও এখন কিন্তু একটু কঠোরভাবে সেটা পালন হচ্ছে। যদি আমি জানি না যে সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত কোনো ব্যক্তি এই ভিডিও দেখবে কিনা, যে আমরা হয়তো যারা ব্যবহার করি, একদম পাবলিক বা খুচরা পর্যায়ের যারা গ্রাহক আছি, যাদের জন্য প্লাস্টিক নিষিদ্ধ বলতেছি, তারা কোম্পানির যে প্যাকেটগুলি আমাদের প্রতিদিন চানাচুর, বিস্কিট বা অন্যান্য পণ্য যারা ক্রয় করি, সেখানে কিন্তু সেই প্লাস্টিক ঢুকেই রেখেছে। তাদের কিন্তু আমরা এর বিকল্প কিছুই দিতে পারি নাই, এর বিকল্প কিছুই দিতে পারি নাই। তবে হ্যাঁ, বিকল্প যদি বলে অনেকে হয়তো আলোচনা করতে পারবে বা বিকল্প অনেক কিছু দেখাতে পারবে, এখন যেমন নন ওভেন ব্যাগ বা পাটের কথা বলতেছি। কিন্তু আসলে বিকল্প, অনেকে মনে করে যে বিকল্প হয়েছে, কিন্তু সেটা সহজলভ্য হইলো কই? অর্থাৎ দাম তো পলিথিনের মতো অত সহজ না। একটু আগে এটা বললাম, যেটা আমার জন্য ক্ষতিকর, সেটার দাম কিন্তু সবসময় কমই হবে। তো পলিথিনটাও এরকম কিছু, এর বাইরে যখন বুঝতেছি। একটু আগে ফরাদ বরিশালের কোনো একটা বিষয়ের কথা বললাম, কচুরিপানা থেকে তৈরি খারইয়ের কথা। অনেক অঞ্চলে হয়তো এই খারই শব্দটা চিনবে না বা জানবে না খারই জিনিসটা কি। যদি একটু সহজ করি, আমরা বাজারের ব্যাগের প্রসঙ্গে যেহেতু আসলাম, একটা সময় কিন্তু বাজার করার জন্য হাজি বা চৌকা, ঠিক আছে, অনেক জায়গায় হয়তো বা খারইও বলবে, বিভিন্ন জায়গায় এই কিন্তু ওরা বলে এইরকম এই জিনিসগুলি ব্যবহার করতো, অর্থাৎ সেই বাঁশের তৈরি বা পাটের তৈরি বিভিন্ন জিনিস, বেতের তৈরি জিনিসগুলি ব্যবহার করতো। তো সেখান থেকে আমরা এখন দেখতে পাই যে সেটা একদম ব্যাগ, প্রথমে পাটের ব্যাগ, তারপরে প্লাস্টিকের ব্যাগ, সিমেন্টের ব্যাগ, এবং সেটা আস্তে আস্তে একদম পলিথিনে চলে আসলো। এখন যেই পরিবেশ রক্ষার জন্য আমি পলিথিন বর্জন করতেছি, কিন্তু সেখানে আমি কি করতেছি, আমি গাছ লাগাইতেছি পলিথিনে বীজ বপন করে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলি আশা করি সবাই ছোট ছোট এই বিষয়গুলি একটু যদি খেয়াল করি, যে আসলে একটা বড় বিষয়কে প্রাধান্য দিয়ে ছোট বিষয়টাকে উপেক্ষা করতে হবে সম্পূর্ণভাবেই। আছে না যে হ্যাঁ, আমি শখের বসে একটা ছবি আঁকানো রাখতেই পারি ঘরে, কিন্তু আমার রেগুলার লাইফে তো আসলে আমার ফটো তোলা লাগে। তো আমি হয়তো বা দেখা গেছে যে শখের বসে একটা বাটি কিনলাম বেতের তৈরি, কিন্তু সেটা আমি ব্যবহার করতেছি না। আমরা কিন্তু, আমার মনে আছে ছোটবেলায় বেতের তৈরি বাটিতে আমরা মুড়ি খেতাম। এখন হয়তো বা কেউ বলবো যে হ্যাঁ, একটা 50 টাকা দিয়ে বাটি কেনা যায়, তো ব্যাটারি তৈরি বাটি বাটি কিনতে গেলে তো আমার 500 থেকে 700 টাকা দিতে হবে, বেতের দাম, মজুরি, বা এই যে আমার হাত পর্যন্ত এসে পৌঁছালো এই জায়গাগুলি। তো এইটা যদি যোগ্য লোকের হাতে না পড়ে, সে কি করবে? সেটাকে শোপিস হিসেবে রেখে দেবে। সে আসলে দৈনন্দিন লাইফে সেই প্লাস্টিকের বাটি ব্যবহার করবে। তা আমাদের এই উদ্দেশ্য, এই উদ্যোগ শুধুমাত্র সংরক্ষণের জন্য না, আমাদের প্রত্যেকের লাইফে যদি অর্থনৈতিক অবস্থা আজ থেকে 10 বছর আগে এর চেয়েও তলানিতে থাকা অবস্থায়ও আমরা সেই জিনিসগুলি ব্যবহার করতে পারি, আজকে অর্থনীতির উন্নতি হওয়ার পরে কেন আমি সেই জিনিস কিনে ঘরে রেখে দেবো, ব্যবহার করতে পারবো না? তাহলে অর্থনৈতিক উন্নয়নের কোনো মানে নাই, ঠিক আছে। না, তো এটাই এখন হয়।
মেলাতে কিন্তু সাধারণত এইসব জিনিসগুলো, কুটির শিল্পের জিনিসগুলো, বেতের তৈরি বাটি, কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, এগুলো আগে যেরকম ছিল সেল করে, কিন্তু ব্যবহার খুব কম মানুষই করে। শোপিস হিসাবে মানুষ কিনে সাজিয়ে রেখে দেয়। কেউ আপনার বাসায় মনে করেন গেস্ট আসছে, আপনি কিন্তু ওই বেতের তৈরি ইসে আপনি খাবার পরিবেশন করবেন না, হুম। বা কাঠের তৈরি কোনো একটা পাত্র আপনি কিনছেন, ওইটাই কিন্তু পরিবেশন করবেন, ওটা সাজায় রেখে দেবেন ওই পর্যন্ত সৌন্দর্যের জন্য। আর এটার কারণ এখন আবার মনে করেন বেতের তৈরি জিনিস যদি মানুষ দৈনন্দিন ব্যবহার করে, এটা কিন্তু সম্ভব না, কারণ এত পরিমাণে বেত পাবে কই। না না, এবং ব্যাত ওইটা পাবে কোথায়? আমরা 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 বুঝতে পারতেছি যে পরিবেশ ভারসাম্যের কারণে বা পরিবেশ যে নষ্ট হচ্ছে এর পিছনে তো গাছ বা বন বিলুপ্ত অনেকাংশে দায়ী। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে এই যে আমাদের যদি বলি যে মুসলমান হিসাবে আমরা গরুর মাংস তো অনেকেই খাই। এই যে এত মানুষ গরুর মাংস পছন্দ করে, এখন অন্যান্য ধর্মের মানুষও কিন্তু গরুর মাংস খায়। এত হোটেল রেস্টুরেন্ট, একটা সময় ছিল যে প্রচুর গরু ছিল যদি বলি। কিন্তু একটা বিষয় যদি ভাবি, যে তখন কিন্তু সবার গরুর মাংস সপ্তাহে একদিন বা মাসে একদিন খাবে সেই সামর্থ্য অনেকের ছিল না। এখন এত গরুর মাংসের দাম হওয়ার পরেও কিন্তু সেই অ্যাবিলিটি অনেকেরই আছে। এই যে এত মানুষ প্রতিদিন গরু খাইতেছে, গরু তো বিলুপ্তি হচ্ছে না কেন? আমাদের আসলে এটা প্রয়োজন। সেটা খাওয়ার পাশাপাশি সেই প্রয়োজনটাকে আমরা কিভাবে টিকেই রাখবো, সেটা কিন্তু যদি বলে যে গরুর ব্যবসা হচ্ছে, ইন্ডিয়াতে গরু খায় না, কিন্তু যেহেতু এটা ব্যবসার একটা পণ্য, তারা এই ব্যবসার যোগানোর জন্য, এই ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু সেই উৎপাদনটা ঠিকই করতেছে। একটা খামারি একটা গরু বিক্রির আগে সেই গরুর দ্বারা অন্তত 4টা গরু উৎপাদন করে। তো যখনই আমরা এই বেতকে শিল্পে বা ব্যবসায় নিয়ে আসবো, তখন কিন্তু আমরা সেই বেতের চাষ বলি, অর্থাৎ একেবারে কিন্তু বেত বিলুপ্ত হয়ে যায় না, সংখ্যায় হয়তো কম, কিন্তু সেই বেত সংরক্ষণ, বেতের এখনো যেই প্রজাতির টিকে আছে সেটাকে টিকেই রাখা, বা আরো বড় পরিসরে যদি সেটাকে বাড়ানো সম্ভব হয়, সেই সেই উদ্যোগগুলোও কিন্তু সেই ব্যবসার সাথে সম্পৃক্ত। আমি পণ্য তৈরি করব, এর কাঁচামালের যোগানের জন্য বা কাঁচামালের টিকেই রাখার জন্য আমার যা যা উদ্যোগ, সেগুলোও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। আহ বেত বেত যতটা বিলুপ্তির পথে, তার চেয়ে কিন্তু কম বিলুপ্তির পথে বাঁশ, অর্থাৎ এখনো কিন্তু বাঁশ খুঁজলেই পাওয়া যায়। একটা সময় আমাদের দেখা যেত আশেপাশে প্রচুর বাঁশ ঝাড় আছে। এখন সেই বার্জার গুলি কেটে কেটে ছোট করে, এই যে বললাম যে একই ঘরে অনেক মেম্বার, আর একটা ঘর তুলতে হবে, সেখানে ঘরের গতি। কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ, আমি একটা বিষয় ছোটবেলায় আমার কাছে খুবই অবাক মনে হইতো যে সাপুরিয়ারা যখন আসতো তখন অনেকেই বলতো ভাই সাপ মারবেন না, সাপ কাউকে যদি ক্ষতি না করে, সাপকে যদি কেউ ক্ষতি না করে, সাপ কারো ক্ষতি করে না। তখন অবাক হইতাম, সাপ তো কামড় দিলে আমাকে, আমি মারা যেতে পারি। তো সাপ দিয়া সাপুরে খেলা দেখায়, তার হয়তো ব্যবসা, তার হয়তো দরকার, কিন্তু সেই জন্য আমি মারবো না কেন? আমি কি তার জন্য সাপ পুষে আমি নিজে পারবো নাকি? তো একটা জিনিস হচ্ছে যে আহ এই যে পরে সাপ সাপ মেরে ফেলা বা এরকম অনেক জিনিসই কিন্তু বিলুপ্তির পথে। আমরা চীনে একটা গল্প বা সত্য ঘটনা জানি কিনা, যে কিছু কিছু সময় আমাদের জরিপগুলি ছোট ছোট কারণে ভুল হওয়ার কারণে এর একটা বিশাল ইম্প্যাক্ট কিন্তু আমাদের ফিউচারের উপরে পড়ে। একটা সময় চীনের মনে করা হয়তো যে চড়ুই পাখি আছে না, চড়ুই পাখিতে প্রচুর ধান খায়, ফসল খায়। তো একটা চড়ুই পাখি প্রতিদিন যে পরিমাণে ধান খায়, একটা সিজনে যে পরিমাণে ধান খায়, একটা রাষ্ট্রে যে পরিমাণে চড়ুই পাখি আছে, এবং সেই চড়ুই পাখি ওই বছরে যে পরিমাণে ফসল খায়, সেই ফসলটা যদি চড়ুই পাখি না খাইতো, তাইলে আরো প্রায় 150 কোটি মানুষ এই খাবারের যোগান দিতে পারতো একটা রাষ্ট্র। তাহলে চড়ুই পাখি আমার 150 কোটি মানুষের খাবার নষ্ট করতেছে না? চড়ুই পাখি আমার কাজ কি? তো তখন কিন্তু চড়ুই পাখি নিধনের একটা প্রকল্প চালু করা হয়েছিল, এবং আমরা খুবই নিকট অতীতে দেখতে পাই। পলাশ হয়তো জানবে, পলাশের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম, কি একটা পোকা যেন ধান ফড়িংয়ের মতো দেখতে তৈরি হয়েছিল, এবং সেটা কিন্তু এত বিরূপ আকার ধারণ করছিল যে এর জন্য আলাদা হাঁস প্রকল্প বা বিষ প্রয়োগ সহ অনেক ঘাস কিছু করা, ফড়িং, সেটা নিধনের জন্য। নাম কি ছিল ওটার? ঘাস ফড়িং, ঘাস ফড়িং। না, আমরা ঘাস ফড়িং ধান তো আমাদের দেশে নেই। ধান খেতে একটা ফড়িং এর মতো দেখি না, বড় বড় পা, ঘাস ফড়িং বলি maybe। হ্যাঁ, এখন এখন ওইটা এখানে যদি আমরা ওই যেটা পার্সেন্টেজ হিসাব করলাম, যে একটা দেশে যদি এমন হয় যে যদি ভারতের কথাই ধরি, 130 কোটি লোক, সেখান থেকে যদি 150 কোটি বা 200 কোটি লোকের খাবার আহ চড়ুই পাখি ধ্বংস করতে পারে, তাহলে কিন্তু মাত্র কয়েক পার্সেন্ট সে নষ্ট করলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি সেটা সেটা নিধন করার ফলে ফসল উৎপাদনই বন্ধ হয়ে গেল। কারণ দেখা গেছে যে যখন আসলে ধানের মুকুল বা শীষ আসা শুরু হয়, তখনই আসলে ওই ঘাস ফড়িং এর আক্রমণে সেগুলি অস্পষ্ট হয়ে যায়, এবং শেষমেশ ফসলগুলি আর সফলভাবে হয় না। ফলে 50%-এরও বেশি ফসল কিন্তু দেখা যাচ্ছে যে চিটা, যারা ধান সাথে সাথে
জড়িত আছে তারা চিটা চিনবে, অর্থাৎ যেই ধানগুলিতে চাল একটু তৈরি আগে হয় যে না সেই কথা বললেন আমাকে থামায়, একটু আগে যেটা বলে ওটা হচ্ছে চড়ুই পাখি যখন নিধন করা হয় চীনে, নিধন করার পরবর্তী মানে পরবর্তী বছর থেকেই চীনে আপনার হচ্ছে গিয়া কি বলে খাদ্য সংকট আপনার দেখা দেয়। খাদ্য সংকট হচ্ছে। এমন অবস্থা যে মানুষ না খেয়ে মারা গেছে, কারণ হ্যাঁ, কারণ এরপরে তখন তো ফসল উৎপাদনই বন্ধ হয়ে গেছে। মানে সরকারি একটা বিষয় হচ্ছে যে চড়ুই পাখি শুধু ধান না বা খাদ্য না, চড়ুই পাখি ধান ক্ষেতের অন্যান্য যে সমস্ত ক্ষতিকারক পোকা সেগুলিও কিন্তু তাদের খাদ্য ছিল। তো ফলে চড়ুই পাখি না থাকার ফলে ফসল তো আসলে তৈরি হওয়ার বা পাকার পরে খাবে, কিন্তু এর আগে যে ফসলগুলি ক্ষতি হইতেছে পোকা দ্বারা, সেই পোকাগুলি কিন্তু একদম স্বাধীনভাবে বেড়ে উঠতেছে, কারণ চড়ুই পাখি নাই, পোকাগুলি ধ্বংস হচ্ছে না। ফলে আসলে কোনো সিদ্ধান্তের সময় আমি হয়তো বা ভাবতেছি যে সাপ তো আমার জন্য ক্ষতিকর, কিন্তু সাপটা যে আসলে আমার পরিবেশের জন্য কতটা দরকারি, ঠিক একইভাবে এই বাঁশটা হয়তো বা আমার মনে হচ্ছে যে আমার ঘরের আঙিনায় আমি ছোট্ট একটু জায়গা কিন্তু বাঁশ রাখতে পারি, এটা বাড়ির জন্য যেমন সৌন্দর্যের দরকারি। এবং বাঁশটা যদি বলি যে আমি তো বাঁশের শিল্পের সাথে কুটির শিল্পের সাথে জড়িত না, কোনো কুটির শিল্পের জন্য যদি যদি আমি এটা প্রোডাক্ট হিসাবে বা কাঁচামাল হিসেবে রাখিও, তো সেই ঘরের কোনায় তো আমার একটা ঝাড়ের জন্য বাঁশের জন্য বাঁশ তো সেই চাহিদা মেটাবে না। কিন্তু যেটা একটু আগে গরুর মাংসের উদাহরণ দিতে গেলে গিয়ে বললাম ফরহাদ, যে আসলে আমরা তো সবাই গরু খাই, আমরা as a মুসলমান, ঠিক মুসলমান হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকের বাঁশও দরকার। আমি গ্রামে থাকি এখন, অনেকেই জানো হয়তো। তো গ্রামে থাকার সুবাদে এই ব্যাপারটা বা এই দৃশ্যটা দেখা আমার জন্য খুবই কাছ থেকে সুযোগ হয়েছে, যে অনেকেই মরার পরে না বাঁশ খুঁজতে ব্যস্ত হয়ে যায়, অথচ প্রত্যেকের আঙিনায় এটা থাকা উচিত ছিল। আমি যেমন আমার ফ্যামিলি মেম্বারদের কথা ভেবে, অর্থাৎ শেষ বয়সে তাকে কবর দেওয়ার জন্য আগে থেকে একটা জায়গা থাকবে, পারিবারিক কবরস্থান থাকবে, এইটাকে আমি যতটা না বাধ্যতামূলক মনে করতেছি, কিন্তু আমার যে বাঁশটাও থাকা দরকার সেই সেই বাধ্যতামূলক আমি মনে করতেছি না। আমি বাঁশ ঝাড় কেটে ফেলতেছি। আমি মনে করছি 200 টাকা দিয়ে বাঁশ কিনে নেব, আমি মৃত্যুর সময় আমি বাঁশ খুঁজে পাচ্ছি না, আমি হয়তো বা দেখা গেছে প্রতিবেশীর সাথে বাঁশের জন্য যাইতেছি, সে দিচ্ছে না, তার কিছু স্বল্প কিছু বাঁশ আছে যেটা তার জন্য লাগবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে তার জন্য লাগবে, সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো না, সে আমাকে দিবে না, কিংবা আমি ওই মনোমালিন্যের কাছে যে এখন আমি তার কাছে ছোট হয়ে যাবো না, তার সাথে তো আমি খারাপ ব্যবহার করছিলাম। যাই হোক, এগুলি বড় আলোচনা হচ্ছে যে পরিবেশের যতটুকু আমাদের পক্ষে টিকিয়ে রাখা সম্ভব আমরা সেটুকু যেন সংরক্ষণ করি। যাক, আজকের আলোচনা আমরা তাহলে এখানে শেষ করি। শেষ করার আগে একটা কথা বলতে চাই, আমাদের কথাগুলো সবার ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই, তবে আমরা চেষ্টা করি সবার অনুভূতিকে সম্মান করতে। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাহায্য করবেন, যাতে আমরা আপনাদের থেকে আরো ভালো কিছু শিখতে পারি। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।